বিবাহ ও রেজিস্ট্রেশন, হিন্দু বিবাহ বিচ্ছেদ শাস্ত্র বনাম আধুনিক বাস্তবতা। আমার মূল আলোচনার প্রথম ধাপে প্রবেশ করছি। শুরুতে যে প্রশ্নটি আমাদের সমাজে বেশি তাড়িত করে, হিন্দু আইনে কি বিবাহ বিচ্ছেদ সম্ভব? তাত্ত্বিকভাবে বললে হিন্দু বিবাহ কোনো চুক্তি নয়, এটি একটি সংস্কার বা স্যাক্রামেন্ট। শাস্ত্রীয় মতে এই বন্ধন জন্মান্তরের, যা অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে বাধা পড়ে। এই দর্শনের কারণেই হিন্দু শাস্ত্রে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স শব্দটির কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে সমাজ বদলেছে, মানুষের সংকট বেড়েছে। এখন প্রশ্ন হলো, একজন নারী কি আজীবন নির্যাতন সয়ে যাবেন? বাংলাদেশে প্রচলিত আইনের দিকে তাকালে আমরা দেখি 1946 সালের হিন্দু বিবাহিত নারীর পৃথক বসবাস ও ভরণ পোষণ। এই আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরাসরি ডিভোর্স না দিলেও একজন স্ত্রীকে আইনিভাবে পৃথক থাকার অধিকার দেয়। যদি স্বামী নিষ্ঠুর আচরণ করে, যদি তিনি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন, যদি তিনি ধর্ম ত্যাগ করেন, কিংবা যদি তিনি আপনার অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করে, তবে আপনি আইনিভাবে আলাদা থাকতে পারেন, স্বামী থেকে ভরণ পোষণ দাবি করতে পারবেন। এখানে একটি সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে। ভারতে 1955 সালের হিন্দু বিবাহ আইনের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের পূর্ণ আইনি অধিকার দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা এখনো অনেক ক্ষেত্রে শাস্ত্রীয় ব্যাখ্যার ওপর নির্ভরশীল। তবে আদালত এখানে অনেক সংবেদনশীল। মানসিক বা শারীরিক নিষ্ঠুরতা প্রমাণিত হলে আদালত দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের ডিক্রি অস্বীকার করতে পারে, যা কার্যতই বিচ্ছেদের মানান্তর। আমাদের মনে রাখতে হবে, ধর্ম মানুষকে শান্তি দেওয়ার জন্যে, অসহ্য যন্ত্রণার জালে আটকে রাখার জন্য নয়। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, কিন্তু আপনার অনিবার্য ঢাল। এবার আসি দ্বিতীয় ও সবচেয়ে বিতর্কিত বিষয়ে, বিবাহ নিবন্ধন বা ম্যারেজ রেজিস্ট্রি। 2012 সালে বাংলাদেশে যখন হিন্দু বিবাহ নিবন্ধন আইন পাশ হয়, তখন অনেকেই মনে করেছিল এটি হয়তো আমাদের ধর্মীয় রীতিনীতিতে আঘাত হানবে, কিন্তু বিষয়টি সম্পূর্ণ বিপরীত। এই আইন অনুযায়ী হিন্দু বিবাহ নিবন্ধন এখানে ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। কিন্তু আমি আজ আপনাদের হাত জোর করে বলবো, আইন বাধ্যতামূলক না করলেও আপনি একে নিজের বাধ্যতামূলক করে নিন। প্রশ্ন হচ্ছে কেন? কল্পনা করুন, বিয়ের 10 বছর পর আপনার স্বামী প্রবাসে যেতে চায় এবং আপনাকে সাথে নিতে চান। আপনার প্রথম যে কাগজটি লাগবে তা হলো ম্যারেজ সার্টিফিকেট। আপনি যখন পাসপোর্ট করতে যাবেন, যখন ভিসার আবেদন করবেন, আপনার সিঁদুর বা শাখা কেউ প্রমাণ হিসেবে গ্রহণ করবে না। তারা চাইবে সরকারি সিলমোহর দেওয়া একটি কাগজ। আবার অনেক সময় দেখা যায়, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী যখন তার পেনশনের টাকা বা ব্যাংকের নমিনির টাকা তুলতে যান, তখন উত্তরাধিকার প্রমাণ করতে হিমশিম খেতে হয়। যদি আপনার কাছে একটি ম্যারেজ সার্টিফিকেট থাকে, তবে আপনি এক নিমিষে প্রমাণ করতে পারবেন যে আপনি তার আইনত স্ত্রী। মনে রাখবেন, রেজিস্ট্রেশন মানে এই নয় যে আপনি আপনার ধর্মীয় বিশ্বাস হারাচ্ছেন। এটি কেবল আপনার বিয়ের একটি সিভিল স্ট্যাটাস বা নাগরিক স্বীকৃতি। এটি আপনার সন্তানদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করে। একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার, যিনি সাধারণত একজন পুরোহিত বা শিক্ষিত সমাজকর্মী হন, সামান্য কিছু ফির বিনিময়ে তিনি এটি করে দেন। এটি আপনার সম্মান বা পবিত্রতা কমায় না, বরং সমাজ ও রাষ্ট্রের চোখে আপনাকে সুরক্ষিত করে। আমরা একটি বাস্তব ভিত্তিক গল্প। এখানে যদিও ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, অনিমাদির জীবন যুদ্ধ। বিষয়টা আরো পরিষ্কার করার জন্য আমি আপনাদের চারপাশেই একটি বাস্তব গল্প রয়েছে, সেই গল্পটি বলি। নাম পরিবর্তন করে বলছি, অনিমা দিদি। অনিমা দিদির বিয়ে হয়েছিল আজ থেকে 10 বছর আগে। ধুমধাম করে বিয়ে হয়। পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করেছেন, শত শত মানুষের সাক্ষী ছিল, কিন্তু কোনো আইনি কাগজ হয়নি। বিয়ের 5 বছর পর এক দুর্ঘটনায় অনিমা দিদির স্বামী মারা যান। শোকের ছায়া কাটতে না কাটতেই শুরু হলো আসল লড়াই।
তার শ্বশুরবাড়ির লোকেরা দাবি করলো অনিমা তাদের বাড়ির বউ না। যেহেতু বিয়ের কোনো রেজিস্ট্রেশন ছিল না, তারা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার উপক্রম করলো। অনিমা দিদি যখন আইনের আশ্রয় নিতে চাইলেন, তখন তাকে প্রমাণ করতে হলো যে অমুক তারিখে অমুক স্থানে তার বিয়ে হয়েছিল। তার বিয়ের কোনো ছবি বা মানুষের সাক্ষ্যকে আইনি প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত করতে মাসের পর মাস আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। অথচ যদি বিয়ের সময় মাত্র কয়েকশো টাকা খরচ করে একটি রেজিস্ট্রি করা হতো, তবে সেই একটি কাগজই তার পরিচয় ও অধিকার রক্ষার জন্য যথেষ্ট ছিল। এই গল্পটি কেবল অনিমা দিদির নয়, হাজার হাজার নাম না জানা হিন্দু নারীর গল্প। আমরা চাই আমাদের মা বোনেরা এই অনিশ্চয়তার মুখে পড়ুক? অবশ্যই না। তাই বিয়ের গুরুত্ব কেবল তাদের সাত পাকে নয়, এই সুরক্ষা এই একটি আইনি দলিলেই নিহিত। আমাদের সচেতন হতে হবে এখনই। আমরা তো বিয়ের কথা জানলাম, কিন্তু বিয়ের পর সবচেয়ে বড় লড়াইটা শুরু হয় সম্পদ নিয়ে। বিশেষ করে একজন হিন্দু বিধবা নারী কি তার সম্পত্তিতে, স্বামীর সম্পত্তিতে পূর্ণ অধিকার পান, নাকি কেবল জীবন কাটানোর জন্য কিছু অংশ পান? এই গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়ে আসছি একটু পরেই। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন, এবং এই প্রশ্নই আমাদেরকে ইন্সপায়ারেশন দেয়।